সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতি, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো, কিন্তু যে চেতনা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল সে প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডে এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে। এছাড়া দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করেও দুই দেশের সম্পর্ক শীতল হতে গিয়েও আবারও কি উষ্ণতার দিকে যাচ্ছে? দর্শক, আমরা আলোচনাটি শুরু করব রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনাকে দিয়েই। কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে আর ভারতে বসে আর রাজনীতি করতে দেয়া হবে না, উচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল, এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে যেতে চান। কিন্তু 5 আগস্ট দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা বক্তব্য দেন, এবং সেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবার দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সেটার দিকেই যাচ্ছে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলেছেন দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সমর্থন নেই। কেন এরকম কথাবার্তা কেন হচ্ছে, কিংবা এরকম আচরণে বা কেন হচ্ছে বাংলাদেশের সঙ্গে? আপনাকে ধন্যবাদ, মাসুদ ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, দেখুন, আমি 2-3টা দিকে যদি বলি, প্রথমে একটা কথা, এটা একটু এক কথায় বলে নেওয়া দরকার যে দেখেন, আজকের দুনিয়ায় আসলেই যে কোনোভাবে হোক না কেন আপনি কিন্তু কথাবার্তা একেবারেই বন্ধ করতে পারবেন না। এমনকি পুরোপুরি জেলে রেখে যদি পুরো বন্ধ করে দেওয়া যায়, সেইটা ছাড়া সাধারণভাবে দেখা যাচ্ছে বলা বন্ধ করা যায় না, তাও আসা যাওয়ার পথে কথাবার্তা বলা হয়। এটা একটা দিক। এবং দ্বিতীয় প্রশ্ন যে আলোচনাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যিনি দণ্ডিত এবং অন্য একটা দেশে চলে গেছে, এবং সেই দেশ ফেরারি দণ্ডিত, হ্যাঁ, এবং তাদের ভাষায়, আমি তাদের ভাষায় শব্দটা বুঝে শুনে ইচ্ছা করেই বললাম যে আমাদের দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে আগাতে চাই, তাহলে কতকগুলো তো নর্ম সবাই মেনে চলবে, এটা একটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতাটা কি দেখি, ওই যে দেখেন, যখন আগেও কথাটা যখন জিজ্ঞেস করা হলো, তারা বলল যে উনি যাই করুক না কেন এটা আমাদের সরকারের কথার প্রতিফলন না, এবং আজকেও যেটা আপনি বললেন বলেছে, এগুলো সব কূটনীতির ভাষা। তা আমি এটাকে খুব অস্বাভাবিক দেখছি না, দুই দিকে। একটা কূটনীতির ভাষাকে যেমন অস্বাভাবিক দেখছি না, তারপরে ওইখানে থেকে উনি যেভাবেও কথা এবার দেখলাম, সেই বলাটাকেও কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনা অস্বাভাবিক দেখছি না। এই কারণ তিনি তো ওই দেশে তাকে উনি আছেন এবং এক ধরনের মর্যাদা নিয়ে আছেন, এবং তার থাকার ব্যাপারে ওই দেশের সবাই একমত, সরকার সহ। এবং বাংলাদেশে দীর্ঘদিন তাদের যে ডমিনেশন, আধিপত্য, এবং সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘিরে, সেটা তো আমরা সবাই জানি। সুতরাং এই কি বলে, ওনার কথা বলা না বলা নিয়ে আমার ধারণা ইঁদুর বিড়ালের যে খেলা, এই ধরনের চলবে, এটা কূটনীতির ভাষা চলবে। সুতরাং এইটা নিয়ে আমাদের দিক থেকে আমার বিবেচনায় যে কথাটা এবারও দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব কঠিন ভাষায় কথাটা বলা হয়েছে, আমাদেরও এর বেশি তো এইখানে করার কিছু নাই, কূটনীতির ভাষা। তবে গার্ডস রেখে কথা বলা দরকার। ইতিমধ্যে যেটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাই, মানে এই ধারাটাকে অব্যাহত রাখা দরকার। এই গেল আমার এই বিষয়ক বক্তব্য। এবারে সম্পর্ক উন্নয়নের কথা যদি বলেন, আমি বুঝি যে এই ব্যাপারেও দেখবেন আমরা উভয় দেশ, বাস্তব কারণে আমরা কিন্তু জনগণের সাথে জনগণের সম্পর্ক চাই, এবং এই সম্পর্ক যে যার স্বার্থ সংরক্ষণে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের উপরে দীর্ঘদিন ধরে তারা যে ধরনের আধিপত্য বিস্তার করে চলেছিল, এবং আমাদের সাথে তাদের এমন অনেকগুলো অসম বিষয় রয়েছে, আসলে সেইটার সমাধান ছাড়া আসলে ওইখানে কি বললেন না বললেন, ওইটা আমার বিবেচনায় ওর থেকে এগুলো প্রধান। যেমন ধরেন সীমান্ত হত্যা, আমাদের অভিন্ন নদীর উৎস, অসম বাণিজ্য, এখন নতুন উপদ্রব শুরু হয়েছে ওই যে পুশিন, এই ধরনের যে জায়গাগুলো আছে। তারপরে আরেকটা তো আছে যে ভূ রাজনীতিকগতভাবে, তবে সেটা একা ভারত না, সেক্ষেত্রে চীন, আমেরিকা সহ
আরও দেশগুলো আছে। তা সেই জায়গাতে আমাদেরকে প্রথম দেখতে হবে এবং জোর দেওয়ার পক্ষে যে আমরা আমাদের এই সব জায়গায় স্বার্থ সংরক্ষণে কতটুক কাজ করব সেটা দেখা দরকার। আর ওইটা আইন এবং আন্তর্জাতিক যে আইন কানুন নিয়ম কানুন আছে সেই জায়গাটাকেই আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর বাকি যে কাজের কথা বললাম এই কাজটা আমরা করব। প্রসঙ্গক্রমে একটু খেয়াল করবেন, আমি পরের যে পয়েন্টটা বললাম এখান থেকে একটা শব্দ যোগ করি যে ওইটার মধ্য দিয়েই আমাদের সব সম্পর্কের অবনতি বা পরস্পর নিজের স্বার্থ সংরক্ষণ করে যেটা আগাতে চাই সেটা শেষ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ দেখবেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এই যে জ্বালানি ডিজেল সংকট সেটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা চলতেছে, এমনকি কাঁচামরিচ বাণিজ্যও চলতেছে। এগুলো থাকবে, এই কোনোটার কাউন্টার পোজ করা উচিত না, বরঞ্চ আমাদের বিবেচনা করতে হবে আমরা আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে, অতীতে অনেক সময় কিন্তু সরকারের নতজানতা ছিল, সেই নতজানতা আমরা না করে আমরা দায়িত্ব পালন করছি কিনা এবং আমাদের স্বার্থ সংরক্ষণের ধারায় আমরা আগাচ্ছি কিনা, এটাই হচ্ছে আমাদের মানদণ্ড। এবং আমার বিবেচনায় ইতিমধ্যে যতটুকু দেখছি সেটা আমরা খুব কারেক্ট পথেই আগাচ্ছি বলে আমার কাছে মনে হয়। আপনি অস্বাভাবিক বিষয় দেখছেন না এবং ঈদুল মিলার একটা সম্পর্ক কথা আপনি নিয়ে আসছেন ভারতের সঙ্গে। আমি যদি এক কথা জানতে চাই, এই ভারত এখন যে নীতিটা নিচ্ছে এটাকে আপনি কি বলবেন? মানে আপনার মতো শুধু খালি কূটনৈতিক পলিসিটা না, এটা তো আমি বুঝি যে এটা ভারতের এই পলিসি। আমি অস্বাভাবিক দেখছি না এই কারণে বললাম, কারণ ভারতের তো এটা পলিসি। কারণ ভারত ধরেন শেখ হাসিনা এখান থেকে যাওয়ার পরে বা নিয়ে যাওয়ার যে শব্দই বলি না, কারণ আমি ওই শব্দ দিয়ে তর্কে যাই না, কিন্তু তারা তো সেই দেশের সরকার সহ সব দল একমত হয়ে তাকে ওইখানে স্থান দিছে এবং তারা এটা বলতে কুণ্ঠাবোধ করছে না যে গেস্ট হিসাবে আছে, তাই তো? যদি আমি ভুল না করি তাহলে শব্দগুলো এরকম করছে। তা আপনি কি ইচ্ছা করলেই কি অন্য কিছু করতে পারবেন? আমি ওই অর্থে বলেছি যেটা আমাদের কাছে স্বাভাবিক না, আমাদের কাছে এটা প্রত্যাশা না, কিন্তু আমি তাদের কাছে ওইটাই, এটা মনে রাখতে হবে। এই কারণে বললাম তাদের কাছে ওইটাকে তো স্বাভাবিক, বরঞ্চ আমরা যদি কেউ ভেবে থাকি যে তারা একেবারে মুখ বন্ধ করে দেবে, কিছু করতে দেবে না, এটা করবে না ওটা করবে না, আমি সেইটাকেই বরঞ্চ। কিন্তু তারা যে কথাগুলো বলতেছে তার মানে শুধু কূটনৈতিক কারণে এই কথাগুলো তারা বলে যাচ্ছে, কার্যক্রম চলবে। আমি ওই ধরনের আমি তাই ব্যক্তিগত হয়ে মনে করি এগুলো সব কূটনীতির ভাষা, সুতরাং আপনি এই ভাষাগুলো চলবে খুব দ্রুত, যতক্ষণ না পর্যন্ত ধরেন বোঝার জন্য বলি, এটা আমি ভালো বলতে পারবো না, উনি ভালো বলতে পারবে, যে আমরা অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে আমাদের দেশে দিয়ে দেওয়ার জন্য চুক্তি আছে। আমি আসছি যে উনি আসবে কি আসবে না ওইটাতে আমি কিন্তু কালক্ষেপণ করার পক্ষে না, মানে ওইটা নানা ধরনের রাজনৈতিক রেটরিক, কিন্তু দেখার ব্যাপার আইনগতভাবে আমাদের কতটুকু দুই দেশের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি বা আন্তর্জাতিক আইনের মধ্য দিয়ে কিভাবে আমরা নিয়ে আসার বিষয়টা করতে পারি বা সেই জায়গায় আমরা কিভাবে ভূমিকা পালন করছি, সেই জায়গাটিতে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং কারেক্টলি অ্যাক্ট করা দরকার। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। অ্যাডভোকেট বাসুদ আহমেদ তালুকদার, এই বিষয়টি আমি শুনবো যে আপনি এই নীতিকে কিভাবে দেখেন বা কি বলবেন আপনি এই নীতিটাকে? জি, আপনাকে ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, এক কথায় বা এক শব্দে বলতে গেলে বিষয়টা হলো এই যে ভারত যারা আমাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী, তাদের বৈদেশিক নীতি বা সম্পর্কের একটা দ্বৈততা আমাদের কাছে খুব প্রকট হয়ে ধরা পড়েছে। এখন বৈদেশিক নীতিতে প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা দ্বৈততা থাকে, যেটা আমাদের ক্ষেত্রে ভারত সবসময় খুব প্রকটভাবে প্রকাশ করে আসছে। আপনি দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 16 বছর ছিলেন, যেখানে সবথেকে বড় সমস্যা ছিল জনগণের কোনো সমর্থন ছিল না, এবং ভারত সবসময়ই চেয়েছে যে বাংলাদেশে একটা সরকার হবে এমন যেই সরকার তার জনগণের মধ্যে তাদের শিকড় থাকবে না, অর্থাৎ একটা পাপেট গভর্নমেন্ট টাইপ তারা সবসময় আশা করতেন। এটার পিছনে কারণটা ছিল একটাই, যে তারা মনে করতেন যে বাংলাদেশে যদি কোনো শক্তিশালী সরকার থাকে, জনগণের সমর্থিত সরকার থাকে, জনগণের নির্বাচিত সরকার থাকে, তাহলে তারা যেভাবে তাদের স্বার্থ রক্ষার জন্য এই দেশটাকে বা দেশের এই বিশ্বের এই অংশকে ব্যবহার করতে চাইতেন তারা, বা চেয়েছেন বা পেয়েছেন, ব্যবহার করতে পেরেছেন গত 16 বছরে, তারা সেটা পারবে না। সেই জন্য বরাবরই তাদের একটা পলিসি হলো এই যে দেয়ার শুড বি নো স্ট্রং গভর্নমেন্ট হিয়ার ইন বাংলাদেশ। এবং এ কারণেই কিন্তু আমাদের সংগ্রাম করতেছে, দীর্ঘদিন আন্দোলনের পরে স্বৈরাচারকে হটাতে হয়েছে এবং দেশে গ্রহণযোগ্য নির্বাচনে আবার জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে। তাহলে নীতিগতভাবেই
যারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী তারা চায় না যে এখানে একটি শক্তিশালী সরকার থাকুক। এখানে শক্তিশালী সরকার হলে তাদের মাথা ব্যথা অনেক দিক থেকে বেড়ে যায়, সেটা রাজনীতির কৌশল বলেন, ইভেন অর্থনীতি, তাছাড়া আরও ভূ রাজনীতির যে সমস্ত কৌশলগুলো আছে, এই সকলগুলো ইন্ডিকেটার তারা মনে করে তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। তো সেই কারণে দেখবেন এক এক সময় স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, জঙ্গি নাটক সাজিয়ে এখানে দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে কত কিছু করা হয়েছে, আপনারা জানেন এগুলা। আমার বক্তব্য হলো যে শেখ হাসিনা যে বক্তব্য এখানে দিয়েছেন, এর দায় দায়িত্ব ভারত কূটনৈতিক ভাষায় যাই বলুক না কেন, এটাকে অস্বীকার করার তাদের কোনো উপায় নেই। আপনি একটা মজার জিনিস লক্ষ্য করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমাদের প্রতিবেশী তো আরও অনেক দেশ ছিল। পালাবার জন্য যদি শেখ হাসিনা যেতেন, তাহলে ভারত ছাড়া অন্য কোনো দেশে কেন গেলেন না? আর ভারতে পলাবার জন্য এত নিরাপদ স্থান কেন তিনি ভাবলেন? তার মানিটা হলো এই যে বিষয়টা ছিল পূর্ব নির্ধারিত। আপনি দেখেন উনি সর্বশেষ পালিয়েছেন বাংলাদেশ থেকে, কিন্তু তার আগে তার পরিবারের কোনো আত্মীয় স্বজন নাই যারা আগেই গিয়া ভারতে আশ্রয় নিয়ে থেকেছেন। সুতরাং এখন ওনার এই বক্তব্য, এখন উনি কে, ওনার পরিচয়টা কি? উনি পলাতক সরকার, একদম একটা প্রতিষ্ঠিত স্বৈরাচার। তিনি দেশের মানুষকে অবিচারে হত্যা করে চলে গেছেন, তার বিচার হয়েছে, তার মৃত্যুদণ্ড সাজা বহল তার উপরে। শুধু তাই না, আমাদের দেশে যে এক্সট্রাডিশন কন্ট্রাক্ট আছে, চুক্তিটা আছে ভারতের সঙ্গে, সেই অনুসারে আমাদের সরকার বা আমাদের সরকার আসার আগে, এই বিএনপি সরকার আসার আগে যারা অনির্ধারিত সময়ের জন্য সরকার ছিলেন বা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তারাও কিন্তু ওই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের দাবি উপস্থাপন করেছিলেন যে যেহেতু সে কনভিক্ট, তাকে আমাদের দেশে অপরাধী হিসেবে ফেরত পাঠানো হোক। এবং আপনি দেখবেন তার কোনো উত্তর আমরা পাইনি। এই সরকার নির্বাচনে জয়ী হওয়ার পরে ইন্টারপোলের কাছে, ইন্টারপোল ইজ হান্টিং হার, এবং তারা তাদের রিকোয়েস্ট অফ দি গভর্নমেন্ট, যেখানে অ্যাজ এ কনভিক্ট অর ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড হিসাবে তাকে কিন্তু হান্ট করার চেষ্টা করছে। সেই সময় তিনি ভারতে থেকে, তিনি ভারতের মিডিয়া ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিবে ভারতের বসে। এটাকে আর ভারত যদি বলে যে ওই আমরা এটা কিছু জানি না, তাহলে ওটা ওই ছোটোবেলার গল্পের মতো যে এক ছেলে সিগারেট খেতে গিয়ে তার বাবার হাতে ধরা পড়লো, তো বাবা বললো তুমি সিগারেট খাও কেন? তো বলছে বাবা আমি খাই নাই, মানে ধোঁয়া দেখে। তো বলছে এই যে দেখলাম ধোঁয়া উঠতেছে, বলছে বাবা আমার হাতে জানি কে খেয়ে গেছে। তো এই ভারতের এই বক্তব্যটা আমার কাছে ওই অর্বাচীন শিশুর বক্তব্যের মতো মনে হয়েছে যে আমার হাতে ভারতের এই কথা রাজনৈতিক অপরিপক্ক বক্তব্য হিসেবে। মাসুদ ভাই, প্রশ্নটা ওইখানে যে এই যে আপনি যে বিষয়টা বললেন, ওই প্রিন্স ভাই বিষয়টা বলে গেলেন, তারপরে ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে এরকমটা আর হবে না, আমরা 5 আগস্টের পর আমাদের সঙ্গে যে সম্পর্কের যে অবনতিটা হয়েছিল, তারপর এই সরকার আসার পর সেটা আমরা চেষ্টা করব ওভারকাম করার জন্য বলা হচ্ছে। তারপরেও কেন আবার? জি, আপনি একটা সুন্দর কথা বলেছেন যে দেখুন, রাজনীতি হলো সততা, চালাকি। আন্তর্জাতিক রাজনীতি এটা খুব ধীর স্থির বিশ্বাস বিবেচনায় নেওয়া। মানে চালাকি বলতে আপনি ধোঁকা, ঠকবাজি? আমার কাছে এখন আন্তর্জাতিক রাজনীতির অনেক ক্ষেত্রে আপনি তাই দেখবেন, যা বলে তা কিন্তু করে না, এবং যা করে তা কিন্তু কখনো বলেনি। এটা আমরা অনেক সময় অনেক দিন যাবত লক্ষ্য করেছি। আপনি নিজেই একটা জিনিস চিন্তা করেন যে আজকে ওনারা এনাকে ওখানে আশ্রয় দেওয়ার পরে, আমি যে কথাটা বারবার বলছি, আপনি দেখেন যেই সরকার শেখ হাসিনাকে ওই দেশে আশ্রয় দিয়েছে, সেই সরকারই আজকে রাষ্ট্র ক্ষমতায়। সেই সরকার আজকে মুখে যত উদার কথাই বলুক না কেন যে আমরা কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সঙ্গে ভারত সম্পর্ক রাখতে আগ্রহী না, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে চায় জনগণের সাথে ভারতের মানে জনগণের একটা সুসম্পর্ক থাকবে, যাতে এই এলাকার স্থিতি আমরা আস্থার সঙ্গে বিবেচনায় নিতে পারি। তাহলে যে স্বৈরাচার সরকার এখান থেকে পালালেন, যার আশ্রয়ে আছেন, সেই একই সরকার এখনও সেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যখন আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে আমরা চাই যে ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক হোক, এটা কতটুকু বিশ্বাসযোগ্য বা বিবেচনায় আপনি নেবেন, সেটা তো আপনার আমার উপরে নির্ভর করছে। আমরা তাদের এই বক্তব্যে কতটুকু বিশ্বাস করব। আমাদেরকে বুদ্ধিজ্ঞান সম্পর্কে যদি তারা অনেক বেশি মনে করে থাকে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদেরকে নির্বোধ ভাবাটা তো কোনো যুক্তিসঙ্গত কারণ হবে না তাদের জন্য। তো আমি আপনাকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এটা খুবই পরিষ্কার যে ভারতের এই রাজনীতির দ্বিচারিতা বা দ্বিমুখী রাজনীতি বা প্রতিবেশীর সঙ্গে তাদের যে বৈদেশিক নীতি, দ্বিমুখী নীতি,
এটা দিয়ে সে তার ঘনিষ্ঠ প্রতিবেশী কাউকেই এ যাবৎকালে তাদের বৈদেশিক রাজনীতি দিয়ে বা সম্পর্ক দিয়ে আশ্বস্ত করতে পারেনি, বাংলাদেশকেও পারবে না। তবে এটা এখানে একটা মজার ব্যাপার হলো, ভারতের অন্য অন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখা আর বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রাখা ভারতের স্বার্থে মাসুদ ভাই আমরা শুনবো, এটা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে যাচ্ছি। আপনি যে বিষয়টা বললেন আর কি, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে এই সরকারের কথা বলা কিংবা যে কোনো দাবি দেওয়া উত্থাপন করে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। আপনার না, আমি আসলে হ্যাঁ, আমি এই পয়েন্টটাকে এইভাবে বলি, ওইটা এই মাসুদ ভাই বললে ভালো করতেন বা নিশ্চয়ই পরে বলবেন, কারণ আমি বললাম যেহেতু আমি আইনের লোক না, কিন্তু যতটুকু শুনেছি, ধরেন উনি সাজাপ্রাপ্ত আসামি, তাহলে এখন তো যে প্রত্যাবর্তন আইন আমাদের সাথে আছে তাতে শুধু তো একটা কাগজ দিলে হবে না, কাগজে এটা নাকি বললাম সব তো জানি না যে কি কি কারণে হয়েছে এটা প্রমাণ করতে হবে। তারপরও শেষে নাকি এরকম একটা ক্লজ আছে যে তিনি তাকে পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না, হয়তো অবিকল না হোক, এই ধরনের কোনো শব্দ আছে। তো এই রকমের জায়গা যদি থাকে প্রত্যাবর্তন আইনে, তাহলে আমাদের ওই যে আমি শব্দটাকে হবে না বলতে চাই না, কিন্তু আমাদের যা আইনগতভাবে যতটুকু করণীয় সেই কাজটুকু করে যেতে হবে, কিন্তু ওই করাটা থাকবো এবং আমরা প্রত্যাশা করব, কারণ এটা আমাদের অফিসিয়াল ভাষা ব্যবহার করতে হবে, আমরাও প্রত্যাশা করব নিশ্চয়ই ভারত এ বিষয়ক দায়িত্বসুলভ আচরণ করবে। আমরা জোর দেব দায়িত্বসুলভ আচরণ এই কারণে, শুধুমাত্র একজন সাজাপ্রাপ্ত আসামিকে আমরা চাই তুমি দিচ্ছ কি দিচ্ছ না, তার থেকে আর একটা বড় ব্যাপার হচ্ছে আমরা দুই দেশের সুসম্পর্ক চাই, যে কথাটা আমরা না, ভারতও জোর দিয়ে বলছে। এবং ভারত কিন্তু, আমি যদি বুঝে থাকি, এই যে অন্তর্বর্তীকালীন সময় বা অন্য সময় নানা সময় হয় বিভিন্ন অনুষ্ঠানে যে দেখা হয়েছে বা পত্রিকায় দেখেছি, তারা কিন্তু এই কথাটা বলতে চাইছে, করবে কি করবে না সেটা পরের ব্যাপার। আমি চাইছে যে হ্যাঁ, আমরা তো কোনো কি বলে, আমরা একটা দেশের সাথে দেশের সম্পর্ক রক্ষা করতে চাই, জনগণের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই। অনেকে একবারই এরকমও বলেছেন যে আগে হয়তো আমরা এক জায়গায় বা এক ঝুড়িতে ডিম রাখতাম, এখন তা করব না, আরও অনেকের সাথে সম্পর্ক চাই। তা আমরা কিন্তু প্রত্যাশার জায়গা থাকবে যে তুমি যদি ওই সম্পর্কটা চাও, তাহলে প্রথম সম্পর্ক জনগণ টু জনগণের সম্পর্ক মানে হচ্ছে আমাদের সরকারের সাথে সম্পর্ক। বিশেষ করে আমরা বলবো যে যত কোশ্চেন করুক, এটা তো একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, তা তোমার তার সাথে রাখতে হবে, এরপরে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তার সাথে রাখো, আমাদের তো আপত্তি নাই। তাহলে সেইটা রাখলে এই সরকারের কাছ থেকে যে আইনগতভাবে যে কি বলবো আবেদন যাবে, সেইটাকে রক্ষা করাই হবে তার দায়িত্ব। সেটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা, আমরা আমাদের বক্তব্য আমরা প্রত্যাশার সেই জায়গা আমরা প্রত্যাশা করব। বারবার বলে কিন্তু যাচ্ছি, ব্যক্তি এবং যেখানে চলে গেছে, কিন্তু আপনি খুব দ্রুত এইটার একটা উন্নয়ন ঘটবে আমি সেইটা আশা করতে চাই না, কিন্তু চাই না আমি এটা অফিসিয়ালি বলার পক্ষে না। আমি Please ভাই, বলবো আমি যে আমি শুনবো। আমার জায়গাটা এটা চাইবো এবং আমি আশা করব ভারত যে কোনো সময় তারা আমাদের এই যে কথাগুলো বললাম সেটা রক্ষা করবে। শুনবো এবং আপনাকে আরেকটা প্রশ্ন নিয়ে আমি ফিরে আসবো, তার আগে নিচ্ছি দর্শক ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত। যেহেতু বলতে চাই অনুষ্ঠানে, প্রিন্স ভাই আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম, আমার একটা কোশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আপনি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার যে কথা বললেন, সেটা অবশ্যই বাংলাদেশ করছে এবং সেটা করবে, সেটাই আসলে হওয়া উচিত। তারপরও ভারতকে নিয়ে ভবিষ্যৎ ভারতকে নিয়ে এই সরকারের কিভাবে ভাবতে হবে, মানে আমাদের দেশ কি ভাববে? না বুঝছি না, একটা কূটনীতি শুধু ভারত না, সব দেশের সাথে চালাইতে হবে। তবে ভারতের দেখেন, পুরনো ভারতের যদি হিস্ট্রিটা আমরা দেখি, বিশেষ করে বিগত দিনে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের আমলে আপনার সুজাতা সিংয়ের কথা মনে আছে, ইলেকশনের ভূমিকার কথা মনে আছে, তার মানে তাদের কি শব্দ ব্যবহার করব, বহু সবই তো ব্যবহৃত শব্দ, সে আপনি তাদের আধিপত্যবাদী বলেন, দাদাসুলভ আচরণ বলেন, সবচেয়ে বড় কথা এই কাজগুলো হয় কেন, তার পেছনে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তার ইকোনমিক ডমিনেশনটা এখানে রাখতে হয়। কোন সরকার ক্ষমতায় থাকতেছে তার উপরে এগুলো কিন্তু নির্ভর করে। ওই যে পিপলস টু পিপল সম্পর্ক বললাম, কিন্তু আলটিমেটলি হয়ে যায় ওই সম্পর্কটা হয়ে যায়, বাণিজ্যটা তখন প্রধান হয়ে যায়, আধিপত্যটা প্রধান হয়ে যায়। তাহলে এটা তো আমরা জানি, এ নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বাংলাদেশের যে কোনো সরকার, যে দেশের প্রতি যার ভালোবাসাটা আছে, যে নিজের স্বার্থে অন্য কোনো দেশ তার পক্ষে থাকুক এটা চায় না, তাকে প্রথমে গার্ডস নিয়ে নিজেদের
অবস্থান দৃঢ় করে নিজের স্বার্থ সংরক্ষণ করে যতটুকু সম্ভব ততটুকু সম্পর্ক উন্নয়নের বিবেচনা করতে হবে, কোনোভাবেই নতজানু চলবে। ধন্যবাদ। এইটাই হচ্ছে ফোকাল পয়েন্ট। এর বাইরে যদি যাই তাহলে মনে রাখবেন অন্যরা আরো বেশি পেয়ে বসবে, অতীত দিনে যেমন বসেছিল। ধন্যবাদ প্রিন্স ভাই। মাসুদ ভাই, প্রিন্স ভাই একটা বিষয় নিয়ে আসছিলেন, যদিও আপনার কোর্টে বলটা ঠেলে দিয়েছিলেন যে প্রত্যাবর্তন যে চুক্তি সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। দেখুন, একজন মানুষ সে বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, উনি সেই ব্যক্তি এখন ভারতের আশ্রয়ে আছে। ভারত সরকারের সঙ্গে আপনারা নিশ্চয়ই ভুলবেন না, ক্যাপ্টেন মাজেদ নামে একটা লোক কলকাতাতে দীর্ঘদিন পালিয়েছিলেন, মনে পড়ে আপনাদের? জি, জি, জি। শেখ মুজিব হত্যা মামলার আসামি, তারও কিন্তু ফাঁসির দণ্ড কার্যকরের অপেক্ষায় ছিল। আজকে যিনি সাবেক প্রধানমন্ত্রী, যিনি স্বৈরাচার, জি, তারও ফাঁসির দণ্ড অপেক্ষায়, কার্যকরী করার অপেক্ষায়। তাহলে আপনি দেখেন, যখন এটা আইডেন্টিফাই হয়ে গেল এবং ভারত যখন জানলেন যে শেখ মুজিব হত্যার আসামি যার মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে সেই লোক ভারতের মাটিতে আছে, তাকে অ্যাপ্রিহেন্ড করার পর বা গ্রেপ্তার করার পরে আপনি দেখবেন বাংলাদেশের কাছে হস্তান্তর করতে খুব একটা সময় লাগেনি। এখন শেখ হাসিনা যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওইখানে ভারতের মাটিতে আছে, ভারত তাকে ফর্মালি আশ্রয় দিয়ে রেখেছে এবং গতকালকে ভারতে বসে ভারতের মিডিয়া ব্যবহার করে রাজনীতি করছে। সুতরাং উনি কোথায় আছে ভারতের, এইটা তো ভারত সরকারের অজানা না। এখন ভারত যদি সত্যিকার এবং অর্থে, তারা তো একবার বলেও না যে তারা জানে না। ভারত যদি সত্যিকার তারাই তো রেখেছে না। এখন ভারত যদি সত্যিকার অর্থেই বলে যেটা, সেইটাই যদি ভারত মিন করে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই যে ভারত সত্যিকার অর্থেই দীর্ঘদিনের যে অতীতের যে পরিক্রমায় সেটা থেকে অন্তত ভারত শিক্ষা নিয়েছে যে প্রতিবেশী দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে দেশের মানুষের সুসম্পর্ক রাখতে হয়। কোনো সরকারের সঙ্গে সরকারের সুসম্পর্ক দেশের জনগণের অনাস্থার কারণ হয়ে দাঁড়ায়, যার উৎকৃষ্টতম উদাহরণ ছিল এই শেখ হাসিনার শাসনকাল। যে কারণে শেখ হাসিনাকে তারা সরকারকে বেছে নেওয়ায় জনগণ উপেক্ষিত হয়েছিল এবং জনগণের অনাস্থা ছিল ভারতের প্রতি। আপনি দেখবেন যে ভারত তার বৈদেশিক নীতির ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের কী সেন্টিমেন্ট ভারত বা ভারত নীতির, সেটা কিন্তু ভারত যে জানেন না বা ভারত ওয়াকেবল না তা কিন্তু নয়। এবং সেটার কারণেই কিন্তু টাইম অ্যান্ড এখন ভারত বলে গেছে যে বাংলাদেশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আর সেই দেশের মানুষের সঙ্গে আমাদের এদেশের মানুষের সুসম্পর্ক, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের সৌজন্যবোধ, একের সঙ্গে অপরের বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানবোধ বা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের জরুরি। কিন্তু এখন একটা সরকার যদি বলে যে জনগণের সাথে জনগণের সরকার সম্পর্কই সরকারের মূল উদ্দেশ্য, আর ওই সরকার যদি কাজ করে যে না, জনগণকে বাদ দিয়া সরকারের সঙ্গে সরকারের, এই 16 বছরের যে পরিণতি বাংলাদেশের এবং যেটা আমাদের এই পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছিলাম, সেটা থেকে নিশ্চয়ই ভারতও একটা শিক্ষা নেওয়ার কথা যে না, জনগণকে বা জনগণের বিবর্জিত সরকার কখনো, যেই কারণে তার যেহেতু সাজা এখন তাকে সরকারের আনুষ্ঠানিকভাবে যেহেতু তার কাছে দিয়েছে, এইটা সরকার তাকে ভারতের এই বিষয়টা, এখন আজকের যিনি স্বৈরাচার আমাদের দেশের জাতীয় রাজনীতিতে আপনি দেখবেন সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে আজকের শেখ হাসিনা এবং স্বৈরাচার শেখ হাসিনার জন্য জন্ম হওয়ার কারণ হিসাবে যতগুলা কারণ এদেশের রাজনীতিতে রাজনীতিবিদরা ব্যবহার করেছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ তারা বিবেচনা করেছিল ভারতের উলঙ্গভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং একটা অনির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য অযৌক্তিকভাবে মদত যোগানো। এবং এর পিছনে কারণ ছিল কি, ভারত বাংলাদেশকে ব্যবহার করে যে সকল স্বার্থ তারা নিজেরা হাসিল করে নিয়েছে এবং ভারত বাংলাদেশের যে সকল স্বার্থগুলো অমীমাংসিত ছিল, সেগুলো কোনো রকম কোনো কর্ণপাত না করে একটা অকার্যকর সরকার হিসাবে কেবলমাত্র ভারতকে দিয়ে গেছে, কিন্তু আমাদের দেশের স্বার্থের দিকে নজর দেয়নি এবং এখানে ভারতের সঙ্গে বার্গেনিংয়েও যায় নাই। আমি একটু প্রত্যাবর্তন যুক্তি তো সেই জন্য আমি কথাটা আসছি এটা এই কারণে যে কেন এটা হবে, যে ভারত আমাদের এই দাবি প্রত্যাবর্তনের জন্য আমরা যে অনুরোধ করেছি, এটার প্রতি ভারত খুব যে একটা সৌজন্য দেখাবে, এটা আমার মনে এই কারণে হয় না যে যেই স্বৈরাচার আজকে জন্ম নিয়ে গণতান্ত্রিক যে পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার আছে, তাকে গণতান্ত্রিক, যদি প্রত্যাবর্তন চুক্তির আওতায় আমরা কিছু না করতে, তাহলে আমাদের বাংলাদেশে দেখুন আমাদের যেগুলো করণীয় আছে সেগুলো তো আমরা অলরেডি আমাদের সরকার করে ফেলছে।
আর আমাদের দেশের আইন তো আর পৃথিবীর অন্য দেশের আইনের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং আমাদের তার মানে দুই দেশের সম্পর্ক, রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক, এক্স্যাক্টলি। এবং আমি বলছি যে আমাদের একটা মানুষ অপরাধ করে প্রতিবেশী দেশে পালিয়েছে, হি অর শি ইজ ওয়ান্টেড। এখন ওই দেশ যখন জানবে, ফর্মালি বলা হবে হি ইজ এ কনভিক্ট, দেশের জন্য সে এই অপরাধ করেছে, তার এই সাজা হয়েছে, তখন আমার যদি আইনের সাজা হওয়ার পরে একটা মানুষ একটা জায়গায় আশ্রয় নেয়, এখন এইটা যদি রাজনৈতিক কারণে হয়, অন্যায়ভাবে যদি কোনো লোককে ফাঁসি দেওয়ার, যেমন আপনি দেখবেন বিশ্বের, যেমন আয়াতুল্লাহ খমেনি সাহেব, তাকে যখন একবার ফাঁসি দেওয়ার চিন্তা করলো, তখন তিনি করলেন কি, ইরাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিলেন। এবং দেশে দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার কারণ আছে, কিন্তু রাজনৈতিক আশ্রয়ের যে সমস্ত প্রিকন্ডিশনসগুলো থাকে, সেখানে সর্বপ্রথম শর্ত হলো কোনো ক্রিমিনালকে, যারা গণহত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত, তারা আর যাই হোক, তারা রাজনৈতিক আশ্রয়ের বিবেচনায় আসবে না। সেই কারণে ওনাকে এক্সট্রাডিশনের যে রিকোয়েস্টটা আমরা পাঠিয়েছি, সেইটাকে এন্টারটেইন করা। কিন্তু এটা করবে না এই কারণে, আমি আপনাদেরকে বলি, করবে না এই কারণে, কারণ যেই স্বৈরাচারকে আমরা ফেরত চাচ্ছি এক্সট্রাডিশনের মাধ্যমে, ওই স্বৈরাচারের জন্মই হয়তোবা ওনাদের কারণে হয়েছিল। ধন্যবাদ মাসুদ তালুকদার। প্লিজ ভাই, একটু অন্য বিষয়ে যাবো। সেটা হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো, এবং এরই মধ্যে আপনি দেখছেন এই জুলাইকে কুক্ষিগত করে রাজনীতির অভিযোগ উঠেছে বিভিন্নভাবে, এবং আপনি দেখেছেন যে হঠাৎ করে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যে অস্থিরতার সৃষ্টি হয়ে গেল এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো কি মনে হচ্ছে 2 বছরে কি এমন হয়ে গেল এর মধ্যে এই জায়গাটা এসে আমরা দাঁড়ালাম? না, আসলে আপনি যে কথাগুলো অল্প দু একটা তথ্য বললেন, এটা তো আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত ছিল না। তার কারণ একটা দীর্ঘ লড়াইয়ের, কারণ লড়াইটা কিন্তু 1 মাস 36 দিনের না, এটা জানেন, 1.5 যুগেরও বেশি সময় ধরে লড়াই। এবং এইবারের লড়াইয়ের আরেকটা বিষয় ছিল, আমি অনেকগুলো বিষয়ের দিকে তাকাচ্ছি না, আমি একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি। অনেকগুলোর মধ্যে গণতন্ত্র, বৈষম্যহীনতা, ওই শব্দের বাইরেও বলি, যেভাবে তরুণ থেকে শুরু করে যে ব্যাপক মানুষ নেমেছিল, তাদের মধ্যে কিন্তু তারা হয়তো কি হলে পরিবর্তন অত জানে না, কিন্তু ভেবেছিল একটা ইতিবাচক পরিবর্তন চাই। তো ঠিক আছে, রাজনীতিবিদরা অন্তত পক্ষে আমরা সব বিষয়ে একমত হব না, তার ন্যূনতম এই পয়েন্টে তো আমাদের একমত তো হওয়া দরকার যে আমাদের একটা গণতান্ত্রিক ধারা চালু হবে এবং গণতন্ত্র যাতে ডিস্টার্ব না হয়, তার জন্য কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলার কাজটা করব। কিন্তু সবচেয়ে ক্ষোভ এবং ভয়াবহ ঘটনা ঘটলো এইটার পরপরই, যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তারাই প্রথমে এমন এমন শব্দ উচ্চারণ করলো যে এটা একটা মেটিকুলাস ডিজাইন, এইটার অমুক হচ্ছে, এইটার মাস্টার মাইন্ড, এইসব করার মধ্য দিয়ে যে কাজটা করলো। এটা কেন করলো, মানে আচ্ছা, এটা আসি, এটা ওনারাই ভালো উত্তর দিতে পারবেন, আমি সেটা সে আলোচনায় গেলে অন্য জায়গায় ঢুকতে পারবো না বলে আমি যাচ্ছি না, কিন্তু এবারে সে আপনার জায়গায়। এইটা করার মধ্য দিয়ে দেখেন যে তরুণ সমাজ, এর আগেও 69-এর গণঅভ্যুত্থান শ্রমজীবী মানুষ ছিল, তরুণরা ছিল, 90-এর গণঅভ্যুত্থান আমরা ছিলাম, কিন্তু শ্রমজীবী মানুষ ছিল, অন্যান্যরা ছিল। এইবারও কিন্তু দেখবেন যে পরিমাণ মানুষ জীবন উৎসর্গ করেছে, তার বিরাট অংশই কিন্তু শ্রমজীবী মানুষ। তাহলে সেই তাদের এই বক্তব্যগুলো কিন্তু আর সামনে থাকলো না। এদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার পরে যে যে দায়িত্ব পালন করার কথা, সেটা কিন্তু তারা করলো না। এর মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে রাজনীতি করবে, রাজনীতি করার তো বাধা নাই। পরে বেরোলো গুপ্ত সুপ্ত, আচ্ছা ঠিক আছে, যার যার ছিল সেইখানে যাও, নতুন কেউ করতে চাইলে করো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা খুবই দেখলাম যে তারা সুর করে 16 তলার উপরে উঠে গেল, বিনা পরীক্ষায় পাশ থেকে শুরু করে, আর এখন খবর বেরোচ্ছে বিভিন্ন সচিবালয়, বিভিন্ন জায়গায় যে তারাই আধিপত্য কায়েম করছে, যেটা 69-90 কখনো কিন্তু এই কাজগুলো দেখা যায়নি। তার মানে পুরো সময়টা জুড়ে এই এদেরকে যেভাবে মানে কি বলে প্রশ্রয় দেওয়া হলো, সেটা কিন্তু ইতিবাচক থেকে নেতিবাচকের ধারাটা বেশি। এক ধরনের মবের ঘটনা ঘটলো, মুক্তিযুদ্ধের উপর আক্রমণ হলো, মুক্তিযুদ্ধকে কাউন্টার পোস্ট করার চেষ্টা করা হলো, মানে যেটা একেবারেই অপ্রয়োজনীয়, শুধু রাজনৈতিক আঘাত, আমাদের সাংস্কৃতিক থেকে আমাদের ইতিহাস, ঐতিহ্য সবকিছুর উপরে এমন এমন ভাবে করা হলো, তাতে কিন্তু প্রথমে মানুষের মনে কতগুলো প্রশ্নবিদ্ধ তালি রাখার ব্যাপার কি দেখবেন। এখনো এরা অনেকে বলে যে হ্যাঁ আমরা তো একেবারেই নতুন সংবিধান লিখতে চাই, আমরা সেকেন্ড রিপাবলিক চাই, এখনো বলে, টক শোতে বলে, আমাদের সামনে বলে। তাই আমি বলছি কি, এইটা বলার মধ্য দিয়ে যেটা করে, তাহলে যে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলো তো আমরা দীর্ঘদিন ধরেই গণতন্ত্রের লড়াইটা করছি, সেই জায়গাতে প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় নিয়ে গেল। তা সেইটা নেওয়ার পরে যাই হোক, তারপরে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে আমরা যেটা আকাঙ্ক্ষা করেছিলাম, কিন্তু তার অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় তারা তো এনজয় করলো ক্ষমতা তাদের,
সুতরাং এখন বাইরে এসে এখন এই ক্ষমতা আরো নতুন করে এনজয় করা যায় কিনা সেটা চিন্তা করছে। আর এখন তাদের মুখ থেকেই খবর বেরোচ্ছে এর নেপথ্যে নানা ধরনের দূতাবাস, নানা ধরনের গ্রুপ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমি এই কথাটা তুললাম এই জন্য, ওই যে যেটা আপনি বলছেন, তাহলে বাংলাদেশে এই যেমন উনি এখানে বললেন সেই দিকে একটা দেশের কথা বলে 31 সেকেন্ডে বলি যে অনেক দেশই চায় না যে এক্ষেত্রে আমাদের একটা নির্বাচিত সরকার থাকুক, অনির্বাচিত বিরাজনীতিকরণ সরকার চায়। তাদেরই মদদে নানাভাবে এই ধরনের অশান্ত পরিবেশ চলছে এবং গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করা। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। মাহমুদ তালুকদার, রুহিন ভাই যে বিষয়টা বলে গেলেন যে এই যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে বিভেদ অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আপনার কি মনে হয় কেন? দেখুন, আমার আপনার সঙ্গে একটু দ্বিমত আছে। দেখুন, গত 17টা বছর এদেশে গণতান্ত্রিক, আমার সঙ্গে মানে প্রিন্স ভাইয়ের না আমার মানে আপনার বক্তব্য, আপনাদের এই যে বক্তব্যটা যেটা বাজারে, যেটা আপনি প্রশ্ন আকারে আমার কাছে উপস্থাপন করেছেন, এটা তো আপনার প্রশ্ন না, সমাজে চলমান প্রশ্ন আপনি আমাকে উপস্থাপন করেছেন। আমি বলছি ওই প্রশ্নটার সঙ্গে আমার দ্বিমত। সেটা কি আমি আপনাকে আজকে বলি। 17টা বছর রাজনৈতিক দল আন্দোলন করছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখানে যারা কোটা আন্দোলন করেছিলেন তারা একটি রাজনৈতিক দলের, যারা 17টা বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের ছাত্র সংগঠনের ছত্র সাহেব ঠিক তাদের পরিচয় ধারণ করে ছিল। আপনি দেখেন সেই জনগণের রাজনৈতিক আন্দোলন এখন রাজনীতি কারা করে? জনগণ রাজনৈতিক দলের উপরে নির্ভর করে, অর্থাৎ রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে। সেই জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল 17 বছর স্বৈরাচার হটাবার জন্য আন্দোলন করলো। এই আন্দোলন চলমান থাকলে এর মাঝখানে একটা হঠাৎ করে আইসা কি হলো, একটা কোটা আন্দোলন নামে একটা বিষয় উৎপন্ন হলো। সেই কোটা আন্দোলনকারীরা কিন্তু ওই সরকারের তৎকালীন ছাত্র সংগঠনের অধীনে তাদের রাজনৈতিক আদর্শ দর্শন মুখে নিয়ে স্লোগান দিয়ে কোটা আন্দোলন বাস্তবায়ন করতে চাইলেন। আপনি একটা মজার জিনিস দেখেন, আজকে যারা আমরা, আমার একদম সময় স্বল্পতা, তো আপনি 1 মিনিট একটু শেষ করুন। আমি 1 মিনিট শেষ করি। আমি আপনাকে বলি, আমরা ভুলটা করি, ওই যেটা বলছি ভুল। জনগণের আকাঙ্ক্ষা, জামাতে ইসলামের আকাঙ্ক্ষাকে যদি আপনি এক বলেন তাহলে ভুল হবে। কারণ আপনি এবার দেখেন 5ই আগস্টের আগে জামাতের কোনো ভূমিকা ছিল? একটা ছোট একটা ক্ষুদ্র রাজনৈতিক দল জামাত থেকে বেরিয়ে গিয়ে করেছিল। কেন করেছিল? যে জামাতকে বলতেছিল জামাত ট্রেডিশনাল পলিটিক্স করে, আমরা উদার রাজনীতি করি, এই জন্য জামাত থেকে তারা বেরিয়ে গেলেন। যুবশক্তি যারা নতুন রাজনৈতিক দল করলেন, আপনি তাদের কারো কোনো ভূমিকা দেখছেন? 5ই আগস্টের আগে এদের কোনো একটা দিন আপনি একটা ফুটেজ দেখাইতে পারেন? আপনার টেলিভিশনে পারবেন না। তাহলে গণতান্ত্রিক ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের পরিণতিতেই এনারা করলেন কি, এদের কোঠা আন্দোলন। তারা গিয়ে করলেন কি, এসে রাজনৈতিক দলের এক দফাকে সমর্থন করলেন। এবং আপনি দেখেন যে ছাত্ররা এসে পৃথিবীতে এই যে আমাদের দেশে যত আন্দোলনই আপনি বলেন সাকসেসফুল হয়েছে, যখন রাজনৈতিক দলের আন্দোলনের সাথে ছাত্ররা সম্পৃক্ত হয়েছে তখনই এটা ত্বরান্বিত হয়েছে। এই যে ছাত্ররা যারা আমাদের আন্দোলনে ত্বরান্বিত করলেন এবং দেশে স্বৈরাচারের পতন হলো, দেশে গণতন্ত্র আসলো, নির্বাচন হলো, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায়, তখন কি ছাত্র আন্দোলনে যারা রাজনৈতিক দলের আহ্বানে সম্পৃক্ত হয়েছিলেন তারা কি বলেছিলেন যে আমরা একটা রাজনৈতিক দল করব পরে এই স্বৈরাচারকে হটাইয়া? আসল সমস্যাটা কোথায়? সর্ষের মধ্যে ছিল ভূত। আপনি দেখেন যারা ছাত্র আন্দোলন করলেন, যারা আপোষ করলেন, আতাত করলেন, আমরা তাদের নানা রকমের স্টেটমেন্ট দেখলাম, কত কথাবার্তা দেখলাম। একটা সরকার হলো, রাজনৈতিক দল কেন সরকারে গেলেন না? রাজনৈতিক দল সরকারে গেলেন একটি মাত্র কারণে, মানে আপনি ইন্টারিমের কথা বলছেন। হ্যাঁ, ইন্টারিয়ামে রাজনৈতিক সরকার কেন গেলেন না? এটা বহুদলীয় সরকার হলো না কেন? বা একটা রাজনৈতিক ঐক্যমতের সরকার হলো না কেন? হলো না এই কারণে যে রাজনৈতিক দলের আন্দোলন ছিল যে একটা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, সে কারণে তারা অনির্বাচিত সরকারের অংশ হতে চায় না। নিউট্রালি কেউ এসে তারা, সেই জন্য তারা চেয়েছেন একটা ওই অনির্ধারিত সময়কালের জন্য একটা নিউট্রাল গভর্নমেন্ট আসবে, দে উইল গিভ এ ফেয়ার ইলেকশন, জনগণ ভোট দিবে যারা ক্ষমতায় আসবে। তাইলে আপনি মজার ব্যাপারটা দেখেন, আজকে রাস্তায় জনগণের নামে বলতেছে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। কে বলতেছে? জামাত, যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কে বলতেছে? তাদেরই একটা এবি পার্টি অর সামথিং লাইক। ধন্যবাদ। আপনি দেখেন তারা আন্দোলনের সঙ্গে ছিলেন না। আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু বিভাজিত না, তারা কিন্তু ঐক্যবদ্ধ জাতি। এবং আপনি সবথেকে মজার ব্যাপার হলো আজকে রাষ্ট্র ক্ষমতায় জনগণের নির্বাচিত সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং তার সরকার টাইম এন্ড অ্যাগেন বলে যাচ্ছে আমরা জুলাই আকাঙ্ক্ষা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আমরা কোনোভাবে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে যাব না। তাহলে আমি শুধু এক লাইনে একটা কথা আমার এই, যে যেটা জামাতের বক্তব্যকে যারা আমরা জনগণের বক্তব্য বলে চালাচ্ছি, আমরা ভুল করছি, এটা অন্যায়। জামাতের বক্তব্য। ধন্যবাদ মাহমুদ তালুকদার, আপনার দুজনকে বাংলা ভাষা। ধন্যবাদ প্রিন্স ভাই।
দর্শক যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।